গ্রামের নাম শান্তিনগর। নামটা যেমন শান্ত, গ্রামটিও তেমনই স্নিগ্ধ। এই গ্রামেই বাস করে একটি আদর্শ পরিবার। আহসান সাহেব, তার স্ত্রী রাবেয়া এবং তাদের 12 বছরের একমাত্র ছেলে আরিয়ান। আহসান সাহেব পেশায় একজন সৎ স্কুল শিক্ষক। খুব সামান্য বেতনে সংসার চললেও তাদের ঘরে সুখের কোনো কমতি ছিল না। প্রতিদিন মাগরিবের নামাজের পর আহসান সাহেব আরিয়ানকে নিয়ে কুরআন তিলাওয়াত করতেন এবং ইসলামের ছোট ছোট শিক্ষণীয় গল্প শোনাতেন। তিনি প্রায়ই আরিয়ানকে বলতেন, বাবা, দুনিয়াতে মানুষ তোমার সাথে অন্যায় করতে পারে, কিন্তু মনে রাখবে আল্লাহ সব দেখছেন। তিনি কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না। আরিয়ান এই কথাগুলো তার কচি মনে গেঁথে নিত। এই শান্তিতে প্রথম আঘাত হানে গ্রামের প্রভাবশালী এবং অহংকারী জমিদার বংশের লোক ইমতিয়াজ চৌধুরী। ইমতিয়াজ চৌধুরীর নজর পড়ে আহসান সাহেবের পৈতৃক ভিটে মাটির ওপর। ওই জমির ওপর দিয়ে সে তার বিশাল মিল কারখানার রাস্তা বানাতে চায়, কিন্তু আহসান সাহেব তার এই জমি কোনোভাবেই বিক্রি করতে রাজি নন, কারণ এটি তার বাবার স্মৃতি। ইমতিয়াজ চৌধুরী একদিন তার লোকবল নিয়ে আহসান সাহেবের বাড়িতে এসে হুমকি দেয়, আহসান সাহেব, এখনও সময় আছে, জমিটা লিখে দিন, না হলে আপনার এই সুখী সংসার ছাড়খাড় করে দেব। আহসান সাহেব শান্ত কণ্ঠে উত্তর দেন, চৌধুরী সাহেব, আমি আল্লাহর উপর ভরসা করি। অন্যায়ের কাছে মাথা নত করা আমার ধর্ম আমাকে শেখায়নি। ইমতিয়াজ চৌধুরী অত্যন্ত চালাক ও ধান্দাবাজ প্রকৃতির লোক। সে সরাসরি কিছু না করে এক অন্ধকার ষড়যন্ত্রের জাল বনে। এক রাতে আহসান সাহেব যখন স্কুল থেকে ফিরছিলেন, তখন বনের নির্জন রাস্তায় কিছু ভাড়াটে গুন্ডা তাকে ঘিরে ধরে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা তাকে নির্মমভাবে মারধর করে। কিন্তু তাদের উদ্দেশ্য শুধু মারধর করা ছিল না, তারা আহসান সাহেবের ব্যাগে জাল টাকা এবং কিছু ড্রাগসের প্যাকেট ঢুকিয়ে দেয়। পরদিন সকালে পুলিশ এসে আহসান সাহেবের বাড়িতে তল্লাশি চালায়। গ্রামবাসীর চোখের সামনে তাকে মাদক ব্যবসায়ী এবং জাল টাকার কারবারি হিসেবে হাতকড়া পুড়িয়ে নিয়ে যাওয়া হয়। রাবেয়া ও আরিয়ান স্তম্ভিত হয়ে যায়। তারা জানত আহসান সাহেব একজন নিষ্পাপ মানুষ। রাবেয়া দাঁড়ে দাঁড়ে ঘোরে সাহায্যের জন্য, কিন্তু ইমতিয়াজ চৌধুরীর ভয়ে গ্রামের কেউ এগিয়ে আসে না। এমনকি স্কুলের প্রধান শিক্ষকও তাকে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন। আরিয়ান তার বাবার জন্য থানায় গিয়ে কান্নাকাটি করে, কিন্তু পুলিশ কর্মকর্তা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আরিয়ান কাঁদতে কাঁদতে যখন ইমতিয়াজ চৌধুরীর পাশ দিয়ে যাচ্ছিল, তখন ইমতিয়াজ তাকে ব্যঙ্গ করে বলে, কি রে ছোট লোক, তোর বাপ তো এখন জেলখানায় পৌঁছবে, জমিটা কি এখন দিবি? আরিয়ান চোখের পানি মুছে ইমতিয়াজের দিকে সরাসরি তাকিয়ে বলে, চৌধুরী সাহেব, আল্লাহ সব দেখছেন। আমার আব্বু কোনো অন্যায় করেননি, আল্লাহ আমাদের সাথে আছেন। ইমতিয়াজ হাঁ হাঁ করে হাসতে হাসতে চলে যায়। জেলে যাওয়ার পর আহসান সাহেবের ওপর অমানসিক নির্যাতন করা হয়, যাতে সে জমিতে সই করে দেয়। কিন্তু তিনি অটল থাকেন। তবে তার শরীর আর এই অত্যাচার সহ্য করতে পারেনি। একদিন গভীর রাতে জেলখানায় হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। এই খবর যখন বাড়িতে পৌঁছল, রাবেয়া পাথল হয়ে গেলেন। আরিয়ানের পৃথিবীটা মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। কিন্তু সবচেয়ে জঘন্য কাজটা তখনও বাকি ছিল। ইমতিয়াজ চৌধুরী ভুয়া দলিলে সই জাল করে পুলিশ দিয়ে রাবেয়া ও আরিয়ানকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। বাবার লাশ দাফন করার পর আরিয়ান এবং তার মা খোলা আকাশের নিচে দাঁড়ায়। তাদের যাওয়ার কোনো জায়গা নেই, মাথার ওপর ছাদ নেই। আরিয়ান দেখল তার বাবার কবরের ওপর বৃষ্টি পড়ছে। সে তার মায়ের হাত ধরে বলল, মা, আজ আমরা সব হারালাম, কিন্তু আল্লাহ তো আমাদের দেখছেন, তাই না? রাবেয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু আরিয়ানের চোখে তখন অন্যরকম এক আগুন। এটি ঘৃণার নয়, এটি ন্যায়ের জন্য অপেক্ষার আগুন। সে বুঝতে পারল এই লড়াইটা অনেক দীর্ঘ হবে। সে তার বাবার সেই কথাটি বিড়বিড় করে বলতে লাগল, আল্লাহ সব দেখছেন, তিনি নিরাশ করবেন না। রাবেয়া আর আরিয়ান গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়াল। পেছনে পড়ে রইল ইমতিয়াজ চৌধুরীর অট্টহাসি আর তাদের সুখের স্মৃতি বিজড়িত ঘর। গ্রাম ছেড়ে আরিয়ান আর তার মা এসে পৌঁছায় রাজধানী ঢাকার এক ঘিঞ্জি বস্তিতে। গ্রামের সেই মুক্ত বাতাস আর স্বচ্ছলতা এখন অতীত। আরিয়ানের বয়স তখন মাত্র 13। যে বয়সে তার হাতে বই থাকার কথা,
সেই বয়সে তার কাঁধে এসে পড়ল সংসারের বোঝা। তারা একটা ছোট ঝুপড়ি ঘর ভাড়া নেয়। রাবেয়া বেগম মানুষের বাড়িতে রান্নার কাজ নেন, আর আরিয়ান সারা দিন রাস্তায় ঘুরে ঘুরে কাগজ কোড়ায়, কখনো বা চায়ের দোকানে কাজ করে। এক রাতে আরিয়ান দেখল তার মা নামাজ শেষ করে জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। আরিয়ান বুঝতে পারল তার মা অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু কাউকে বলছেন না। সেদিন আরিয়ান প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক আমাকে বড় হতে হবে। আল্লাহ আমাদের যে কষ্টের সাগরে ফেলেছেন, তিনি একদিন তীরে তুলবেন। আরিয়ান চায়ের দোকানে কাজ করার ফাঁকে ফাঁকে খবরের কাগজের টুকরো পড়ত। পড়ার প্রতি তার তীব্র আগ্রহ ছিল। একদিন এক বৃদ্ধ অধ্যাপক, নাম ডক্টর ইউনুস, সেই দোকানে চা খেতে এসে লক্ষ্য করেন আরিয়ান এক মনোযোগ দিয়ে একটি পুরনো ম্যাগাজিন পড়ছে। তিনি আরিয়ানকে জিজ্ঞেস করলেন, খোকা, তুমি পড়তে পারো? আরিয়ান মাথা নিচু করে বলল, জি স্যার, আমার আব্বু শিক্ষক ছিলেন, তিনি আমাকে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়িয়েছিলেন। ডক্টর ইউনুস আরিয়ানের চোখের মধ্যে এক অদম্য জেদ দেখতে পেলেন। তিনি তাকে একটি সুযোগ দিলেন। তিনি বললেন, তুমি আমার বাসায় আমার লাইব্রেরি পরিষ্কার করার কাজ করবে, বিনিময়ে আমি তোমার পড়ার খরচ চালাবো, পারবে? আরিয়ান যেন আকাশের চাঁদ হাতে পেল। সে আনন্দের সাথে রাজি হয়ে গেল। পরবর্তী 10 বছর আরিয়ানের জীবনে ছিল এক অগ্নি পরীক্ষা। দিনে কাজ, রাতে পড়াশোনা। সে ডক্টর ইউনুসের লাইব্রেরিতেই রাত কাটাত। ইসলামের ইতিহাস, আইন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে সে দিন রাত পড়াশোনা করতে লাগল। সে বুঝতে পেরেছিল ইমতিয়াজ চৌধুরীর মতো মানুষদের হারাতে হলে শুধু গায়ের জোর নয়, মেধা এবং ক্ষমতার প্রয়োজন। আরিয়ান প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে শক্তি চাইত। সে জানত রিভেঞ্জ বা প্রতিশোধ মানে শুধু কাউকে মারা নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে অন্যায়কারী নিজের পরাজয় নিজে দেখতে পায়। আরিয়ান মেধার পরিচয় দিয়ে এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন এ+ পেল। এরপর সে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে আইন বা ল বিভাগে ভর্তি হল। আরিয়ান যখন আইনের ছাত্র, তখন সে গোপনে তার গ্রামের খবর নিত। সে জানতে পারল ইমতিয়াজ চৌধুরী এখন আরও শক্তিশালী হয়েছে। সে এখন ওই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী। তার অত্যাচারে পুরো এলাকা অতিষ্ঠ। আরও জানতে পারল তাদের পৈতৃক ভিটেমাটিতে এখন ইমতিয়াজ তার ব্যক্তিগত বিলাসবহুল গেস্ট হাউস বানিয়েছে। এই খবরগুলো আরিয়ানকে কষ্ট দিত, কিন্তু সে ধৈর্য ধরত। সে তার বাবার সেই ডায়েরিটা এখনও সাথে রেখেছে, যা তার মা গ্রাম ছাড়ার সময় লুকিয়ে নিয়ে এসেছিলেন। সেখানে এক জায়গায় লেখা ছিল, হে আল্লাহ, তুমি ন্যায় বিচারক। যদি আমি ফিরে নাও আসি, আমার উত্তরসূরিকে তুমি ন্যায়ের পথে প্রতিষ্ঠিত করো। কঠোর পরিশ্রমের পর আরিয়ান আইন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করে। সে ব্যারিস্টারি পড়ার জন্য স্কলারশিপ নিয়ে লন্ডনে যায়। সেখানে কয়েক বছর থেকে নিজেকে এক দক্ষ এবং অপরাজেয় আইনজীবী হিসাবে গড়ে তোলে। কিন্তু এত কিছুর মাঝেও সে তার শিকড় ভোলেনি। সে প্রতি মাসে তার মাকে ফোন করে বলতো, মা, সময় ঘনিয়ে আসছে, আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা শেষ করছেন। রাবেয়া বেগম এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন, কিন্তু ছেলের এই সাফল্য দেখে তার চোখে এখন আর দুঃখের পানি নেই, বরং গর্বের অশ্রু। দীর্ঘ 15 বছর পর আরিয়ান বাংলাদেশে ফিরে আসে। তবে এবার সে আর সেই অসহায় কাগজ কুড়োনো ছেলেটি নয়। সে এখন ব্যারিস্টার আরিয়ান হাসান, ঢাকা হাইকোর্টের একজন উদীয়মান এবং তুখোড় আইনজীবী। সে এমন সব কেস হাতে নেয় যেখানে গরিব মানুষরা প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নির্যাতিত। তার নাম চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। একদিন আরিয়ানের চেম্বারে একজন বৃদ্ধ লোক এসে ঢোকে। তার গায়ে ছেঁড়া কাপড়, চোখে মুখে আতঙ্ক। লোকটি আরিয়ানের পায়ে ধরে কেঁদে ফেলে বলল, বাবা, আমাকে বাঁচান। ইমতিয়াজ চৌধুরী আমার ভিটেমাটি দখল করে নিয়েছে, আমার একমাত্র ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আরিয়ান স্থির হয়ে বসে রইল। তার শরীরের রক্ত টকবক করে ফুটছে। সে জানত এই দিনটি আসবে। সে বৃদ্ধের হাত ধরে তুলে বসালো এবং শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি শান্ত হন, আমি আপনার কেস লড়ব। আর ইমতিয়াজ চৌধুরীর পতনের সময় হয়ে এসেছে, কারণ আল্লাহ সব দেখছেন। আরিয়ান গোপনে শান্তিনগর গ্রামে তার লোক পাঠালো। সে ইমতিয়াজ চৌধুরীর গত 15 বছরের সব দুর্নীতির প্রমাণ জোগাড় করতে শুরু করল। জাল দলিল, ক্ষমতার অপব্যবহার এবং সবচেয়ে বড় বিষয়, তার বাবার সেই সাজানো মামলাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য সে মরিয়া হয়ে উঠল। আরিয়ান জানতে পারল সেদিনের সেই পুলিশ অফিসার যে তার বাবাকে গ্রেফতার করেছিল, সে এখন অবসরে এবং অনুশোচনায় ভুগছে। আরিয়ান তাকে খুঁজে বের করল। আরিয়ান তার বাবার কবরের সামনে এসে দাঁড়াল।
কবরের পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি ফিরে এসেছি। আপনার উপর হওয়া প্রতিটি অন্যায়ের বিচার এই দুনিয়াতেই হবে, ইনশাআল্লাহ। আরিয়ান ফিরে আসার পর প্রথম কাজ হিসেবে তার পৈতৃক ভিটে মাটি এবং বাবার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের ফাইল নতুন করে খোলার আবেদন করেন। ইমতিয়াজ চৌধুরী তখন ক্ষমতার দাপটে অন্ধ। সে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল কোনো এক ছোকরা ব্যারিস্টার এসে আমার কি করবে। কিন্তু যখন সে জানতে পারল এই ব্যারিস্টার আর কেউ নয়, বরং সেই স্কুল শিক্ষক আহসানের ছেলে, তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ইমতিয়াজ আরিয়ানকে তার অফিসে ডেকে পাঠাল। আরিয়ান গেল, কিন্তু একা নয়, আইনের ঢাল নিয়ে। ইমতিয়াজ তাকে টাকার পাহাড় দেখিয়ে বলল, আরিয়ান, যা হয়েছে ভুলে যাও। এই নাও 5 কোটি টাকা, তুমি বিদেশে ফিরে গিয়ে সুখে থাকো। কেন পুরনো কাসুন্দি ঘাটছ? আরিয়ান শান্তভাবে উত্তর দিল, চৌধুরী সাহেব, আমার বাবার রক্তের দাম 5 কোটি টাকা নয়, আর আল্লাহ যে বিচার লিখে রেখেছেন তা টাকা দিয়ে কেনা যায় না। খুব শীঘ্রই আদালতে দেখা হবে। পুরো দেশ জুড়ে এই মামলাটি আলোচিত হতে লাগল। একদিকে দেশের শীর্ষস্থানীয় ক্ষমতাধর ব্যক্তি ইমতিয়াজ চৌধুরী, অন্যদিকে একজন তরুণ জেদি ব্যারিস্টার। কোর্টে দাঁড়িয়ে আরিয়ান একে একে প্রমাণ পেশ করতে শুরু করল। সে সেই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে কাঠগড়ায় দাঁড় করাল। সেই অফিসার কান্নায় ভেঙে পড়ে সবার সামনে স্বীকার করল যে ইমতিয়াজ চৌধুরীর চাপে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে আহসান সাহেবের ব্যাগে মাদক আর জাল টাকা রেখেছিল। শুধু তাই নয়, ফোরেন্সিক রিপোর্টে বেরিয়ে এলো যে 15 বছর আগের সেই জমির দলিলে আহসান সাহেবের সই জাল ছিল। মামলার মাঝপথে ইমতিয়াজ চৌধুরীর উকিল আরিয়ানকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। সে আরিয়ানের মাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করলে আরিয়ান গর্জে ওঠে। আরিয়ান বিচারকের সামনে দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, আমি এখানে শুধু একজন আইনজীবী হিসেবে নয়, একজন এতিম ছেলে হিসেবে দাঁড়িয়েছি। যে ছেলেটি 15 বছর আগে তার মায়ের হাত ধরে রাস্তায় রাত কাটিয়েছিল শুধু এই লোকটার লোভের কারণে। আমার বাবা জেলে মারা গেছেন চোরের অপবাদ নিয়ে। আজ সেই কলঙ্ক ধুয়ে ফেলার দিন। আরিয়ানের বক্তব্যে পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। অনেকের চোখেই তখন পানি। আরিয়ান প্রমাণ করে দিল যে ইমতিয়াজ চৌধুরী শুধু তার বাবার সাথেই নয়, বরং এলাকার শত শত মানুষের জমি দখল করেছে এবং কয়েকজনকে গুম করেছে। একের পর এক সাক্ষী সাহসের সাথে ইমতিয়াজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করল। রায়ের দিন আদালত প্রাঙ্গণে হাজার হাজার মানুষ ভিড় করল। বিচারক রায় ঘোষণা করলেন, ইমতিয়াজ চৌধুরীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আহসান সাহেবের পরিবারকে তাদের জমি ফেরত দিতে হবে এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। জালিয়াতি, খুন এবং দুর্নীতির দায়ে ইমতিয়াজ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। ইমতিয়াজকে যখন হ্যান্ড ক্যাপ পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছিল, সে আরিয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকাল। আরিয়ান তার কাছে গিয়ে কানে কানে বলল, মনে আছে চৌধুরী সাহেব, আমি বলেছিলাম আল্লাহ সব দেখছেন। আজ আপনার অহংকার কোথায়? ইমতিয়াজ কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। আরিয়ান তার মাকে নিয়ে সেই গ্রামে ফিরে গেল। গ্রামবাসীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিল। আরিয়ান তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। এরপর সে সেই জমিতে একটি বিশাল ইসলামিক কমপ্লেক্স ও এতিমখানা গড়ে তোলার ঘোষণা দিল, যেখানে কোনো শিশু অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে না। গল্পের শেষে দেখা যায় আরিয়ান তার মায়ের কোলে মাথা রেখে বারান্দায় বসে আছে। সামনে সবুজ মাঠ, যে মাঠে একসময় সে তার বাবার সাথে হাঁটত। রাবেয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমি জানতাম আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আরিয়ান হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, ধৈর্য ধরলে আল্লাহ ঠিকই সঠিক সময়ে শ্রেষ্ঠ বিচারটা করেন। শান্তিনগরের আকাশে তখন মাগরিবের আজান ধ্বনিত হচ্ছে। এক সময়ের অন্ধকার গ্রামটি আজ ন্যায়ের আলোয় আলোকিত। প্রিয় দর্শক, ব্যারিস্টার আরিয়ানের এই বিজয় শুধু একটি গল্পের শেষ নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। সময় হয়তো কঠিন হতে পারে, চারপাশের মানুষ হয়তো আপনার সাথে অন্যায় করতে পারে, কিন্তু মনে রাখবেন, আসমানের মালিক সব দেখছেন। তিনি ধৈর্যশীলদের কখনোই নিরাশ করেন না। আরিয়ানের এই লড়াই যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। ন্যায়ের পথে আমাদের এই পথচলায় সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী শিক্ষণীয় গল্পটি তৈরির অনুপ্রেরণা জোগাবে। মন্তব্য করে জানান আজকের গল্প থেকে আপনি কি শিখলেন। আল্লাহ আপনাদের সবাইকে হিফাজত করুন। আমিন।